সবাই আমাকে দেখে অবাক হয়ে চেয়ে রইল। আমি মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছি। তখনই সায়রা ভাবি আমার সামনে এসে দাঁড়ালো। খানিক অবাক হয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, আরে দেবরানী, তুমি কখন এসেছো শুনি? আর এতদিন ছিলে কোথায়? আমি স্টিল দাঁড়িয়েই আছি। কি করে বলবো আমি এই বিয়ে হতে মুক্তি পাওয়ার জন্য পালিয়ে গেছিলাম। মামনি চেয়ারে বসা অবস্থাতেই বলল, নীল, তারা এতদিন কোথায় ছিল রে? আর আসলোই বা কবে? নীল ভাইয়া জবাবে বললেন, আম্মু, তারা এতদিন ওর এক ফ্রেন্ডের বাসায় ছিল। গতকাল রাতে নিয়ে আসছি। তোমরা ঘুমিয়েছিলে তাই আর ডাকিনি। সায়রা ভাবি কৌতূহলী নজরে নীল ভাইয়ের দিকে তাকিয়ে বলল, কিন্তু ফুপ্পি মাঝে বলল তারাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ও নাকি হঠাৎ বাড়ি থেকে উধাও হয়ে গেছে। নীল ভাই একগাল হেসে বললেন, আরে ভাবি, তারা উধাও হবে কেন? আমি ওকে রেখে এসেছিলাম। ফুপ্পি আমার শাশুড়ি আম্মুকে বললে উনি আমার বউকে যেতে দিতেন না। ফর দ্য রিজন কাউকে কিছু না জানিয়ে আমি আমার বউকে তার বান্ধবীর বাসায় 3 days 4 nights জন্য রেখে এসেছিলাম। বুঝেছেন ডিয়ার ভাবি? সায়রা ভাবি মুখ টিপে রসিক হেসে বলল, বাহ দেবরজি, কি ভালোবাসা! তোমাদের দুজনের জুটিটা না ওয়ার্ল্ড ক্লাস। নীল খুশি হয়ে নীল ভাইয়া চট করে ঠোঁটের হাসিটা আরও 4 সেন্টিমিটার প্রসারিত করে বললেন, ভাবিজি, জুটির প্রশংসা না হয় পরে করবেন, এখন আপাতত খেতে দিন, ক্ষুধা পেয়েছে যে খুব, পেটে হাত রেখে। নীরব ভাইয়া ব্রেডে চিজ লাগাতে লাগাতে বলল, তোকে কি কেউ ধরে রেখেছে? বকবক না করে বসে খাতো, আর আমাদেরও খেতে দে। ইউএস থেকে আসার পর থেকে দেখছি তুই বড্ড বেশি বাচাল হয়ে গেছিস। অপ্রয়োজনীয় কথাই বেশি আসছে মুখে। নীল ভাইয়া চেয়ার টেনে বসে বললেন, কি ব্যাপার বলো তো ভাই, তোর কি মুড শাটডাউন নাকি? আব্বু আম্মু এখানে না থাকলে হাটে হাড়ি ফাটিয়ে দিতাম। নীরব ভাইয়া ব্রেড চিবোতে চিবোতে বললেন, কিসের হাড়ি ফাটাবি রে? আর আব্বু আম্মুর সাথেই বা এর কিসের কানেকশন? নীল ভাইয়া দাঁত কেলিয়ে বললেন, সব কথা কি আর বাবা মায়ের সামনে বলা যায় ভাই? তুই দেখি আজও গর্ধব রয়ে গেলি, আর এত টেস্টি সব নাস্তা রেখে ছাগলের মতো ব্রেড চিবছিস কেন? জিব্বাকে কন্ট্রোল করতে শেখ নীল। ব্রেড কি আর সাধে খাচ্ছি? তোর ভাবি কাল রাতে কি বলেছে জানিস? বলেছে আমার নাকি দিন দিন ভুঁড়ি বেড়ে যাচ্ছে। কত বড় অপবাদ লাগিয়েছে আমার ওপর ভাবতে পারিস? তাই আমি ঠিক করেছি আজ থেকে আমি আর খাবো না। ভাই, তার মানে তুমি আর খাবে না? বলো কি? আম্মু আলহামদুলিল্লাহ পড়ো, আজ থেকে বাসার চাল ডাল কেজিখানেক কম ফুরাবে। আমার পেটুক ভাইটা তো একাই 3 জনের খাবার খেত। ভাবি কি খেল দেখালে তুমি! এক কথায় বাসায় কেজি কেজি চাল ডালের সাশ্রয় করে দিলে। একেই তো বলে ঘরের লক্ষ্মী। উৎফুল্ল কণ্ঠে নীল, বেশি কথা হয়ে যাচ্ছে কিন্তু। ভাবি দেবর মিলে আমি ক্রিটিসাইজ করার ফল ভালো হবে না বলে দিলাম। চৌড়িয়ে তোর গাল আমি খাল বানিয়ে দেব। তারা তুমি কিছু বলছো না কেন? আমি নীরব দর্শক হয়ে ওদের 2 ভাইয়ের খুনসুটি ভরা ঝগড়া দেখছিলাম, কিন্তু নীরব ভাইয়া আমার নীরবতার মাঝে প্রশ্ন ছুড়ে দেওয়াতে মুখ খুলতেই হলো। ফলে আমি হসকসিয়ে বললাম, ভাইয়া আমি কি বলবো? তোমার সামনে তোমার বড় ভাইকে ওরা অপমান করছে, আর তুমি বলছো কি বলবে? শুধু বলবে না, তুমি প্রতিবাদও করবে, আমার হয়ে লড়বে। এবারের সংগ্রাম আমার আত্মসম্মান রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম। নীল ভাইয়া হু হু করে হেসে দিয়ে বললেন, 1971 সালের মুক্তিযোদ্ধা করতে নামছো নাকি ভাই? আর কাকে বলছো প্রতিবাদ করতে? প্রতিবাদ শব্দের প ওর জানা নেই। সবার দ্বারা সব হয় না। ওকে কেউ অপমান করতে করতে ভাসিয়ে দিল, ওই একটা টু শব্দ করবে না। এই যুগের মানুষ হয়ে এত বোকা কেউ হয় নাকি? বিরক্তি নিয়ে কথাটা বলল নীল ভাইয়া। নীল ভাইয়ের কথা শেষ হওয়া মাত্রই মামাই বললেন, আহা নীল, তুমি মেয়েটাকে আমাদের ঝগড়ার ভেতর টানছো কেন? আর রইল কথা ওর বোকামির, তো শুনে রাখো, আমাদের তারা মোটেও বোকা মেয়ে নয়। সবার মতো তারাও প্রতিবাদ করতে জানে, কিন্তু তবু ও কখনো খুব বেশি প্রতিবাদ করে না। কারণ প্রতিবাদ করতে গেলে কুটিল কটাক্ষ প্রকৃতির ভাষার প্রয়োগ করতে হয়, যেটা ওর শিক্ষায় নেই। নাহিরা ওকে যথেষ্ট সুশিক্ষায় বড় করেছে। তাই তুমি বা তোমার কেউ ওকে কখনো কোনো বিষয় নিয়ে কথা শোনাবা না বা বকবাও না। যেটা ও পারে না সেটা শিখে নেবে। সময়ের সাথে সাথে মেয়েটা চালাক চতুর হয়ে যাবে। ফারদার যেন এমন কোনো কথা আর না শুনি। সারাকেও তোমরা কিছু বলবে না। মনে রেখো, তোমরা 2 ভাই এই বাড়ির যতটা, তার চেয়ে দ্বিগুণ ওরা। ছেলেরা বাড়ির লক্ষ্মী হয়ে উঠতে কখনই পারে না, কিন্তু মেয়েরা পারে। ওরা দুজনেই আমার সংসারের লক্ষ্মী। নীরব ভাইয়া অবাক কণ্ঠে বলল, সবই বুঝলাম, সবই মানলাম, কিন্তু শেষের কথাটা ঠিক হজম করতে পারলাম না। আমরা যতটা তার চেয়ে ডাবল আমাদের বউয়েরা। এটা কোন নীতি বাবা? নীল ভাইয়াও মাথা দুলিয়ে নীরব ভাইয়ের সাথে তাল মিলিয়ে বললেন, ভাইয়া আই এম অলসো এগ্রি উইথ ইউ। বাবা, তুমি যে বললে, এ কথার কি কোনো পয়েন্ট অফ ভিউ আছে? আমাদের বউরা আমাদের চেয়ে বেশি প্রয়োজনীয় তোমার কাছে?
বাবা, আজ তোমার 2 পিস হ্যান্ডসাম লুকিং ড্রেসিং ছেলে আছে বলেই ঘরে ছেলে বউ এসেছে। অতএব পরিশেষে আমরা বলতে পারি যে আমরা 2টো পুত্র সন্তান আছে বলিয়া আপনার গৃহস্থে পুত্রবধূ আসিয়াছে, নচেত তা কোনো কালই সম্ভব হইত না। এইভাবেই সারা ভাবিকে উদ্দেশ্য করে আমি বাংলা ঠিকঠাক বলছি তো? আসলে সাদা চামড়ার লোকজনদের সাথে থাকতে থাকতে বাংলা বলা অনেকটাই ভুলে গেছি। তোমরা কি সুন্দর গুছিয়ে বাংলা বলতে পারো, কিন্তু আমি পারি না। মন খারাপের সুরে কথাটা বলল নীল ভাইয়া। দেবরজি, মোটামুটি ঠিক ঠিক বলেছ, আস্তে ধীরে পুরোটা বলা শেখা যাবে, সমস্যা নেই, মিষ্টি করে হেসে দিয়ে। নীল, তোমরা 2 ভাই যতই ডেসিং হও না কেন আমার বৌমাদের তুলনায় নন্দা। নন্দা মানে তো বোঝো, গরুর গোবর চেনো? নন্দা হলো গরুর গোবরের তৈরি এক ধরনের জৈব জ্বালানি, যা গ্রামাঞ্চলের মানুষ নানান কাজে ব্যবহার করে। মামাইয়ের কথা শুনে আমি মুখ টিপে হেসেই ফেললাম। শেষে কিনা ওদেরকে নন্দার সাথে তুলনা দিল মামাই। সারা ভাবির দেখে আমার চাইতেও খারাপ অবস্থা। মেয়েটা পেট ধরে হাসতে হাসতে কুপকাত। আমরা দুজন মামনির দিকে তাকালাম। তাকে দেখি মামনি খিল ধরা হাসিতে মত্ত। এদিকে ওরা 2 ভাই মুখ কালো করে একে অপরের দিকে চেয়ে আছে নির্ভীক চাহনিতে। বেচারাদের মুখ দেখার মতো হয়ে আছে। মামাই আমার দিকে দৃষ্টি স্থির করে বললেন, মা তুমি দাঁড়িয়ে আছো কেন? খেতে বসো। সায়রা মা, তুমিও বসো। আমার বাড়ির সদস্য মোতাবেক 6টা চেয়ারই আছে, দরকার পড়লে আরও কয়েকটা বানিয়ে নেব, তবুও তোমরা দাঁড়িয়ে থাকবে না, আমাদের সাথে বসে খাবে। বাড়ির বউ বলে পরে খাবে তা হয় না। একটা পরিবারের সুখ শান্তি তখনই বজায় থাকে যখন পরিবারের সব সদস্য একসাথে বসে খায়। ডাল ভাত হোক বা ফ্রাইড রাইস, সেটা বড় কথা নয়। সুখে থাকার মূল মন্ত্র হলো পরিবারের সবার মধ্যে সমর্মিতা ভাব, একে অপরের প্রতি দায়িত্ব কর্তব্যশীল হওয়া এবং বোঝাপড়ার সম্পর্ক মসৃণ করা। ব্যাস এতটুকু থাকলেই সংসার হয়ে ওঠে সোনায় মোড়ানো। আমি ভাবির পাশে বসে পড়লাম। নীল ভাইয়া সকলের অগোচরে আমার ইশারায় ফলের রস মানে ম্যাঙ্গো জুস খেতে বললেন। আমি দেখেও না দেখার ভান করে লুচি আলুর দমে লোভনীয় নজরে তাকালাম। দেখে মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। উফ, আজ তো আমি মজা করে খাবো। একটা লুচি যেই হাত দিয়ে তুলতে যাব অমনি নীল ভাইয়া কঠোর কণ্ঠে বললেন, তুমি এটা খাবে না তারা, এমনিতে অ্যাসিডিটির কারখানা, তারপর খাচ্ছ লুচি তরকারি, রাখো বলছি। কড়া ধমকে। নীল ভাইয়ের এক ধমকে আমি ভেজা বিড়াল। রাক্ষসটা নিজে খাচ্ছে অথচ আমাকে খেতে দেবে না। লোকটা কি ভয়ানক হিংসুটে ভাবা যায়। আমাকে ধমকাতে দেখে মামনি প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুই ওকে ধমকাচ্ছিস কেন? কি এমন অপরাধ করেছে মেয়েটা? ও খুব বড় অপরাধ করেছে আম্মু। তুমি জানো না ওর কি পরিমাণে অ্যাসিডিটি, তবুও দেখো গদগদ করে লুচিতে হাত দিচ্ছিল। তোমরা জানোই তো এসব অয়েলি ফুড কতটা হার্মফুল হেলথের জন্য, আর ওর জন্য এগুলো পয়জন। আমি জেনে শুনে কেন ওর ক্ষতি হতে দিব বলো? টেবিলে ব্রেড আছে, কত ফ্রুটস আছে, ওগুলো খাক, বাট লুচি তো আমি খেতে দেব না। মন খারাপ করে বললাম, দেখো মামনি আমাকে খেতে দিচ্ছে না, উনি তো ঠিকই খাচ্ছেন, তাহলে আমার বেলায় কেন নাকচ করা হচ্ছে? উনি খেলে আমিও খাবো। গাল ফুলিয়ে কথাটা বললাম। ঝড়ের গতিতে নীল ভাইয়া আমায় ধমক দিয়ে বললেন, জাস্ট শাট আপ তারা, একদম গ্যারমি করবা না। আমার অ্যাসিডিটির কোনো প্রবলেম নেই, কারণ হেলথ প্রসেসিভ আর সব কিছু ডায়াগ্রাম মেনে চলি আমি, তোমার মতো না আমি। তাই আমি লুচি খেতে পারি, বাট তুমি পারবা না। নীল ভাইয়ের কথা শুনে ইনোসেন্ট মুখ গোমরা হয়ে গেল আমার। ভেবেছিলাম মজা করে খাবো, কিন্তু সাদা বিলাইটা সব ভেস্তে দিল। আমার মুখ গুম করে থাকা দেখে মামনি নীল ভাইয়াকে বললেন, নীল, তুই কিন্তু মেয়েটার সাথে খুব অন্যায় করছিস। নিজে খাচ্ছিস অথচ ওকে খেতে দিচ্ছিস না। না, এটা তো নিয়ম না। ওকে খেতে না দিলে তুইও খেতে পারবি না। এখন ঝটপট লুচিটা রেখে দিয়ে পাউরুটি খা। নীল ভাইয়া মামনির কথা শুনে কেমন যেন থমথমে হয়ে গেল। পরক্ষণে ভালোভাবে নজরদারি করে দেখলাম ওনার চেহারায় অসহায়ত্ব ফুটে উঠেছে। আহা, কি অপূর্ব সেই দৃশ্য। নীল ভাইয়া মামনিকে উদ্দেশ্য করে দুঃখী ভাব নিয়ে বললেন, আম্মু এটা কেমন কথা হলো? নিজের ছেলেকে রেখে তুমি ওর সাপোর্ট নিচ্ছ, এটা তো বেইমানি করা হচ্ছে আমার সাথে। না, এটা বেইমানি না নীল, তোমাদের কারোর সাপোর্ট আমি নিচ্ছি না, যা সত্যি তার সাপোর্ট নিচ্ছি। আচ্ছা ধরো তুমি কাউকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আদেশ করেছো, অথচ তুমি নিজেই নামাজ আদায় করো না, তখন কি তোমার নির্দেশ ফলবে নাকি সে তোমার কথা মানবে বলো? যে কাজ তুমি নিজে করতে পারবে না সে কাজ অন্যকে করতে বলা তোমার সাজে না নীল। মামনির এক কথায় নীল ভাইয়া মুখ শুকিয়ে চচ্চড়ি লেগে গেল। হি হি, বেশ হয়েছে খচ্চর বেটা, হিংসে করে তুই আমায় খেতে দিচ্ছিলি না, এখন নিজেও খেতে পারবি না। একেই বলে হাতে নাতে বিচার। নীল ভাইয়া ভিন্ন হাতে প্লেটে রাখা লুচিটা তুলে রাখতেই ভেতরে ভেতরে পৈশাচিক হাসি দিলাম।
আমি খেতে না পারায় যতটা না দুঃখ হচ্ছিল, তার চেয়ে হাজার গুণ বেশি আনন্দ ওনার খাওয়া আটকাতে পেরে হচ্ছে। আহা কি শান্তি! লুচিটা জায়গা মতো রেখে নীল ভাইয়া ওনার হাতে ম্যাঙ্গো জুস তুলে নিয়ে বললেন, ভাবি কাল থেকে ব্রেকফাস্টে আর এসব অয়েলি ফুড রাখবা না, নানা ধরনের ফলমূল আর ডিম দুধ রাখবা, এতে করে সবার শরীরে সুস্থ থাকবে। আম্মু তুমিও এই রুটিনের প্রতি বিশেষ খেয়াল রাখবা। আর ভাবি তুমি আমার বড় ভাইয়াকে প্রতিদিন ব্রেকফাস্টে 2 ফালি ব্রেড আর 1 গ্লাস জুস দিবা। ভাইয়ের শরীরে যথেষ্ট পরিমাণে ভিটামিন অ্যাভেলেবেল, তাই বেশি না খাওয়াই বেটার। এইটুকু বলে নীল ভাইয়া খাওয়া ছেড়ে উঠে হাত ধুতে গেলেন, আর নীরব ভাইয়া ওনার পেছন পেছন উঠে গিয়ে অসীম দুঃখ নিয়ে এটা ওটা বলতে লাগলো। তার মধ্যে উল্লেখ্য যে, তুই আমার নামে কাটি করলি নীল, আমার ভাই হয়ে শেষে তুই আমাকে খেতে দিবি না? সি নীল, আমার সাথে এরকম করতে পারলি? নিজের দুঃখ প্রকাশ করতে আরও কত কী করলো নীল ভাইয়া, তা আমাদের সবার অভাবনীয়। কারণ নীল ভাইয়ের কথা শুনে আমাদের সবার মাথায় হাত, তাই অন্য কিছুর ভাবনা কেউ ভাবছি না। সায়রা ভাবির মুখ দেখি অলরেডি কাদো কাদো হয়ে গেছে। আমার মতো ভাবিরও মুখরোচক খাবারগুলো খুব পছন্দ, কারণ আমরা হেলথের কোনো পরোয়া করি না, আমাদের মন ভরলেই হলো। আমার দেবর এটা কি বলে গেল তারা? কাল থেকে সব অফ, আমি খাবো কি তাহলে? চিন্তিত হয়ে মামাই ভাবিকে উদ্দেশ্য করে বললেন, ফল খাবে বৌমা, ফল খাওয়া ভালো। তাছাড়া দুধ, ডিম, কলা, পাউরুটি এসব থাকছেই। এত কিছু থাকতে তোমার খাবারের অভাব দেখা দেওয়ার কথা নয়। ধুর, ওসব খাওয়া যায় নাকি? মা তুমি নীলকে একটু বুঝিয়ে, বাক্যটি অসম্পূর্ণই রয়ে গেল, কারণ উনি হাত ধুয়ে ফিরে এসেছেন আর ভাবি কি বলছিল তার খানিকটা শুনেছেন। তারপর ভাবির কথা শেষ না হতে দিয়ে উনি বললেন, ভাবি 1 দিন 2 দিন খেতে খেতে অভ্যাস হয়ে যাবে। তুমি দেখছি তারার মতো করছো, ভাইয়া এক ফোঁটা শাসন করে না তোমায়। অতপর নীল ভাইয়া ওনার কণ্ঠস্বর খানিকটা উঁচিয়ে বললেন, তুমি ভাবির খেয়াল রাখো না কেন ভাইয়া? আজ বাদে কাল তুমি বাপ হবে, অথচ তোমার কোনো রেসপন্সিবিলিটি নেই। আমি তোমায় ওয়ার্ন করছি ভাইয়া, ঠিক মতো খেয়াল রাখবা ভাবির। নীরব ভাইয়া মাথা চুলকে নমনম করে বলল, কি বলিস কি নীল, আমি তোর ভাবির খেয়াল রাখি না? এই সায়রা ভাবিকে উদ্দেশ্য করে, আমি কি তোমার খেয়াল রাখি না বলো? সায়রা ভাবি মাথা নেড়ে বলল, হ্যাঁ রাখো। নীরব ভাইয়া তখন উদ্যোগী কণ্ঠে বলল, দেখলি সায়রা কি বলল, আমি ওর খেয়াল রাখি। ভাবি ভুল বলেছে। যাই হোক, তোমার সাথে আমি এত তর্ক বিতর্ক করতে চাই না ভাইয়া। আজ তোমার অফিসে যেতে হবে না, আমরা সবাই শপিং করতে যাব, সো তুমিও যাবে আমাদের সাথে। শপিং? অবাক হয়ে, এই হঠাৎ শপিং? সাডেন প্ল্যান কেন করলি? আগে বলা উচিত ছিল। নীল ভাইয়া আনমনে বলল, সব কি আর প্রি প্ল্যান ঘটে ভাইয়া? মাঝে মাঝে স্যাডেনলিও ঘটে যায়, ভাগ্যের খাতিরে। আমার দিকে তাকিয়ে, আমি যেতে পারবো না নীল, অফিসে অনেক কাজ। জীবনে তো ব্যবসা সামলাসনি কখনো। আমি কি পরিমাণ চাপে থাকি তার তোর কোনো ধারণা আছে? বাড়ি ফিরে যখন এসেছি সে, তখন ভালো ছেলের মতো অফিসের দায়িত্ব নিবি, তাতে আমার চাপ একটু কমবে। নীল ভাইয়া স্বাভাবিক স্বরভঙ্গিতে বললেন, আচ্ছা ওটা পরে দেখা যাবে ভাইয়া, তুমি এখন চলো, অফিসে আরও আধা ঘন্টা পর যেতে হবে। শপিং শেষে তুমি অফিসে চলে যেও, আমরা না হয় পরে আবার বাসায় ফিরে আসবো। নীরব ভাইয়া মিনিট 2 স্থির হয়ে ভাবলো, অতপর ব্যাপারটা পুরোপুরি বুঝে ওঠার পর বলল, আচ্ছা ঠিক আছে, আমি যাব, যা রেডি হয়ে নে, আমিও যাই। সারা খেয়ে দ্রুত চলে আসো, তোমার তো আবার রেডি হতে একবেলা লাগে। নীরব ভাইয়ের এই কথা শুনে সায়রা ভাবি ভাইয়ের দিকে রাগি লুক করে তাকালো, যার অর্থ ঘরে চল, মজা দেখাচ্ছি, হে হে হে। নীল ভাইয়ের রুমে যাওয়ার সময় মামনিকে বলে গেলেন, মা তারা যদি ব্রেকফাস্ট শেষ না করে তাহলে আমায় ডাকবে তুমি, কঠোর কণ্ঠে। আমি এক সাগর দুঃখ নিয়ে ওনার দিকে তাকালাম, রাক্ষসটা আমায় অলওয়েজ শুধু প্যারা দেয়। রুমে এসে দেখি নীল ভাইয়া প্রায় রেডি হয়ে গেছেন। বাহ, কি ফাস্ট ছেলে, এত তাড়াতাড়ি তো আমার চুল বাঁধাও হয় না, অথচ ওনার প্রায় রেডি হওয়া হয়ে গেল। সুপারম্যান নাকি রে বাবা? চুপ করে না দাঁড়িয়ে থেকে যাওয়ার জন্য প্রিপারেশন নাও। নীল ভাইয়ের চুল ঠিক করতে করতে কথাটা বললেন। আমি হালকা নড়ে উঠলাম, মুখে কিছু বলার ইচ্ছে আরও হলো না। আলমারি খুঁজতে থাকলাম কিছু, তবে আমি যে কি খুঁজছি তা আমি নিজেও জানি না। শুধু জানি এভাবে বাইরে যাওয়া যাবে না, কিন্তু আমি খুঁজছিটা কি? এই শোনো, নরম কণ্ঠে কথাটা বলল নীল ভাইয়া। আমি ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকে বললাম, হ্যাঁ বলুন। তুমি একটা সিম্পল ড্রেস পরো, যেহেতু শাড়ি তুমি ক্যারি করতে পারো না, তাই তোমার শাড়ি না পরে যাওয়াই ভালো। সকালে আমি এটা ভুলে গেছিলাম, নয়তো তখন আর শাড়ি পরাতাম না। আলমারিতে অনেক রকম ড্রেস আছে, যেটা ভালো লাগে পরো। আর ড্রেসগুলোর সাথে কালার ম্যাচ করে হিজাবও রাখা আছে, মেবি আলমারির ডয়ারে আছে, খুঁজে নিয়ে ঝটপট রেডি হয়ে নাও। ভাইয়াদের এতক্ষণই হয়ে গেছে, হয়তো রেডি হয়ে নিচে আসো। এটুকু বলে নীল ভাইয়া ঘরের বাইরে পাড়ি জমালেন, আর আমি ওনার দিকে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইলাম। শাড়ি পরে আমি কচ্ছপের মতো করে হাঁটি, তাই উনি জানেনই শাড়িতে আমি আনকমফোর্টেবল,
কিন্তু আমার হিজাব পরার কথাটা তো ওনার জানার কথা নয়। উনি যখন ইউএসএতে চলে গেছেন তখন আমি ক্লাস 8-এ জিএসসি দিয়েছি মাত্র। তখন আমি হিজাব পরতাম না, আর ওনাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাওয়ার দিন আমি হিজাব পরিনি, শুধুমাত্র মাথায় স্কার্ফ জড়িয়েছিলাম। তাহলে উনি কি করে জানলেন এ ব্যাপারে? না, এটা তো ওনার জানার কথা না। আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আমি হিজাব খুঁজছি, অথচ উনি কি সুন্দর অবলীলভাবে বলে দিয়ে গেলেন। আমার প্রয়োজন, সুবিধা, অসুবিধা সবটা চোখ বুঝে নিখুঁতভাবে বলে দেয় লোকটা। কি করে পারেন উনি? আচ্ছা, তবে কি নীল ভাইয়া মানুষের মন পড়া ম্যাজিক জানে? একইভাবে হয়তো আমারও মন পড়তে পারে। কি জানি বাপু, লোকটা বড্ড রহস্যময়ী, ভিন্ন ধাঁচের মানুষ, যাকে বোঝা স্বয়ং আল্লাহ ছাড়া আর কারো কাম্য নয়। আলমারি খুলে অনেক ভেবে চিন্তে একটা কমলা রঙের চুড়িদার নিলাম, তার সাথে ম্যাচিং করে অফ হোয়াইট হিজাব। মজার ব্যাপার এই যে আলমারিতে কম করে 20,000 টাকার জামাকাপড় রাখা আছে, সব ধরনের, সব ব্র্যান্ড আর ভিন্নতর ডিজাইনের। লোকটার নিজের এত জামাকাপড় নেই, অথচ আমার জন্য কিনে রেখেছে, তাও আবার বিয়ের আগে। অবিশ্বাস্য। নীল ভাইয়া গাড়ি ড্রাইভ করছেন, নীরব ভাইয়া পাশে, ব্যাক সিটে আমি আর সায়রা ভাবি। ভাবির সাথে টুকটাক কথা বলছিলাম। কথার মাঝে আমার কানে নীল ভাইয়ার কণ্ঠস্বর ভেসে আসলো। উনি নীরব ভাইয়াকে বলছেন, কি ব্যাপার ভাই, তুমি এত চুপচাপ বসে আছো যে? আর তোমার চুলের ওই অবস্থা কেন? আধা পাগল লাগছে তোমায়। আমি আর সায়রা ভাবি গল্প থামিয়ে ওদের দিকে মনোযোগ দিলাম। নীরব ভাইয়া একরাশ দুঃখ নিয়ে বললেন, কি আর করবো বল, আমার ডাকাত বউকে তখন লেজি বলেছিলাম কিনা, তাই ঘরে নিয়ে গিয়ে আমায় মেরে টেরে আমার চুলের এই অবস্থা করে ফেলেছে। নীরব ভাইয়ের কথা শুনে আমি আর নীল ভাইয়া ফিক করে হেসে ফেললাম। এদিকে সায়রা ভাবি রেগে মেগে আগুন। ভাবি ঝাঁঝালো কণ্ঠে বলল, এই কি বলে তুমি? আমি ডাকাত? হ্যাঁ, ডাকাতি তো। তখন যেভাবে শাসালে আমাকে, ডাকাতরা ডাকাতি করার সময় ঠিক এভাবে ট্রিট করে জানো। তোমার মধ্যে আজ আমি ডাকাত রানীর রূপের প্রতিফলন দেখেছি সায়রা। বাপরে, বউজার দিকে মানুষ এমনি এমনি ভয় পায় না। বুঝলি নীল, তোর ভাগ্য ভালো, তারার মতো চুপচাপ বউ পেয়েছিস। বউয়ের চাপ তাই তোর পেতে হয় না। কপাল পোড়া তো আমার, বাসর রাত থেকে চাপেই পড়ে আছি। সাধে কি মানুষ বলে, সখা প্রেম করিবে তো মরিবে তরে, বউ হবে জম দেখিবে পরে। তাই হয়েছে আমার দশা। নীল ভাইয়া হাসতে হাসতে বললেন, এটা তোমার বানানো কথা ভাই, কোনো কবির নয়। মানুষ বিরহে পড়লে নিজে থেকে কবি হয়ে যায় রে নীল। ও তুই বুঝবি না, ফাঁদে তো কখনো পড়িসনি ভাই, পড়লেই বুঝবি এ বেদনার কেমন জ্বালা। সায়রা ভাবি রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আজ বাড়ি চলো, মজা দেখাবো তোমায়। শপিং মলে এসে ব্যস্ত সময় কাটলো আমাদের। সব কেনাকাটা ভাইয়ারা করলো, আমি আর সায়রা ভাবি শুধু ওদের পেছন পেছন ঘুরে বেড়ালাম। কেনাকাটা শেষে নীরব ভাইয়া ব্যস্ত ভঙ্গিতে বেরিয়ে গেলেন অফিসের উদ্দেশ্যে, আর আমরা চলে আসলাম রেস্টুরেন্টে এসে নীল ভাইয়া কোথাও একটা চলে গেলেন। সেই মুহূর্তে সায়রা ভাবির ফোনে কল আসতে ভাবিও সাইডে চলে গেল কথা বলতে। রেস্তোরাঁর টেবিলে আমি একা বসে রইলাম। সময় কাটানোর জন্য ফোন বের করে গেম খেলতে লাগলাম। তখনই কে যেন আমায় ডাক দিয়ে বলল, আর স্টার, কেমন আছো তুমি? আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম, তবে চিনতে পারলাম না তাকে, কে উনি। আমি বসে বসে পূর্ণ মনোযোগ দিয়ে গেম খেলছিলাম। তখন কোনো এক পুরুষালী কণ্ঠ শুনতে পেলাম। কেউ একজন আমায় কেমন আছো স্টার বলতেই ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালাম, আর তাকে বেশ অবাক হয়ে গেলাম। আমার সামনে লম্বা চড়া সুঠাম দেহি বেশ সুদর্শন একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটিকে দেখে মনে হচ্ছে সে খুব খুশি আমায় দেখে। তার চক্ষু জোড়া খুশিতে জলজল করছে, ঠোঁটে লেগে আছে আনন্দ ভরা হাসি। ওনার দিকে বেশ খানিকক্ষণ ভুরু বাঁকিয়ে তাকিয়ে থাকলাম আমি। উনিকে চিনতে পারছি না তো, আর আমাকে স্টার কেন ডাকলেন উনি? আমার নাম স্টার নয়। হ্যাঁ, এটা ঠিক যে আমার নামের ইংরেজি অর্থ স্টার, কিন্তু এ কী করে জানলো এটা? তাহলে আমাকে কি উনি চেনেন? ছেলেটা হাসি ভরা মুখ নিয়ে থায় দাঁড়িয়ে আছে, হয়তো আমার জবাবের অপেক্ষায়। বুঝতে পারছি না জবাবটা দেব কি। আমি ওনাকে চিনি না, কিন্তু কথা না বলে বসে থাকাও তো ভদ্রতার কাজ নয়। উফ, কি যে করি। আমার আকাশসম চিন্তার মাঝে ছেলেটি আরেকবার আমায় মিষ্টি সুরে বলল, কি হলো, কথা বলছো না কেন স্টার? আমি ভাবনার জগৎ থেকে বের হয়ে ছেলেটির মুখের দিকে তাকিয়ে নম্র হাসলাম। ভদ্রতার সহিত বললাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ব্যাস এতটুকু বলে চুপ হয়ে গেলাম। কোনো প্রকার সম্বোধনী ডাকে সম্বোধন করলাম না তাকে, কারণ উনি কে, আমার সম্পর্কে কে হন, আমি এসবের কিছুই জানি না। ভুলভাল ডাক ডেকে মানসম্মান খোয়ানোর কোনো মানেই হয় না। শুধুমাত্র ভদ্রতার খাতিরে ওনার প্রশ্নের জবাবটুকু দিয়েছি। আর কিছু প্রশ্ন করলে তাকেও প্রশ্ন করতে হবে।
এটা বেসিক ভদ্রতা। জাস্ট এতটুকু বলেই আমি চুপ থেকেছি, কারণ অপরিচিত কারোর সাথে কখনো বেশি কথা বলতে নেই। ছোটোবেলা আব্বু এসব বিষয়ে কড়াভাবে বারণ করেছিল। সে যাই হোক, ছেলেটিকে প্রশ্ন করে আমি চুপ থেকে উত্তরের অপেক্ষা করলাম। আমার কথা শুনে বিস্তর হাসলো, তার সাথে তার চেহারায় ফুটে ওঠা খুশির পরিমাণও দ্বিগুণ হলো। ছেলেটি একগাল তৃপ্তিভরা হাসি হেসে আমার দিকে বাক্য ছুড়ল, এতক্ষণ খুব একটা ভালো ছিলাম না লিটল স্টার, বাট তোমাকে দেখে যেন এক আকাশ খুশি বৃষ্টি হয়ে নেমে আমায় ভিজিয়ে দিয়েছে। তুমি আমার সাথে কথা বলছো, মাই গড, আই ক্যান্ট বিলিভ যে তোমাকে আমার সামনে দেখছি আর তুমি আমার সাথে কথা বলছো। আমি স্বপ্নেও ভাবিনি তোমার সাথে এইভাবে আমার দেখা হয়ে যাবে। কত বড় হয়ে গেছো তুমি, চেহারার কিউটনেসটা তোমার ডাবল, একটু তুমি না ট্রিপল হয়ে গেছে। জাস্ট মুগ্ধ হয়ে গেছি আমি। লোকটা ননস্টপ কথায় না চাইতেও ভ্যাবাচাকা খেয়ে গেলাম। কি বলছে উনি আগামাথা কিছুই বুঝতে পারছি না। আমাকে দেখে মুগ্ধ হওয়ার কি আছে বুঝছি না। লোকটা কি পাগল টাগল নাকি? না, দেখে তো যথেষ্ট হ্যান্ডসাম ইন্টেলিজেন্ট মনে হচ্ছে। পাগল হলে নিশ্চয়ই এরকম দেখতে হতো না, কিন্তু তাহলে লোকটা এভাবে কথা বলছে কেন? আমাকে দেখে খুশি হওয়ার কি আছে? আমি কি সেলিব্রিটি নাকি? আজব ব্যাপার স্যাপার। লোকটি আমার দিকে কৌতূহলী স্বরে প্রশ্ন ছিল, তুমি কি একাই এসেছো রেস্টুরেন্টে, সাথে কাউকে নিয়ে আসোনি? জবাব দেওয়ার জন্য ঠোঁট জোড়া আলগা করেছি মাত্র এমন সময় নীল ভাইয়া আমার চেয়ারের পাশে এসে দাঁড়িয়ে বললেন, তারা একা নয় সাদীপ, আমি ওর সাথে আছি। লোকটি নীল ভাইকে দেখে চমকে গেল, হয়তো নীল ভাইকে এখানে এক্সপেক্ট করেনি। কিছুক্ষণ নীল ভাইয়ের দিকে তাকিয়ে থাকার পর লোকটি ঠোঁটে তৃপ্তিভরা হাসি টেনে ওনাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস ভাই? কবে ফিরলি দেশে? আমি তো রীতিমতো সারপ্রাইজড নীল, তোকে এখানে দেখতে পেয়ে। নীল ভাইয়াও তাকে জড়িয়ে ধরে প্রসন্ন হাসি হাসলেন, নির্লিপ্ত কণ্ঠে বললেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি রে। আমি আসছি 14 দিন আগে, তুই কবে আসলি? আমি 2 দিন আগে এসেছি। এসেই একটা কাজের সাইট দেখতে গিয়েছিলাম, হঠাৎ ক্ষুধা পেয়ে গেল, তাই খেতে আসলাম। কিন্তু অ্যাক্সিডেন্টালি যে তোদের এখানে পেয়ে যাব এটা আমার জানা নেই। কত বছর পর আমাদের এভাবে দেখা হলো বলতো। আর লিটল স্টারকে তো আমি 5.5 বছর পর দেখছি। আমার কত আনন্দ হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না। নীল ভাইয়া এবার শুকনো একটা হাসি দিল, যার কোনো অর্থদ্বার আমি করতে পারিনি। নীল ভাইয়ের কথা শুনে বুঝেছি লোকটার নাম সাদীপ, আর ওনারা হয়তো বন্ধু বা কাজিন। এমনটাই হবে হয়তো, কিন্তু প্রশ্ন এখানে যে উনি আমাকে চেনেন কিভাবে। হ্যাঁ লিটল স্টার, এখন কোন ক্লাসে পড়ছো তুমি? মিষ্টি করে হেসে কথাটা বললাম। আমি সাদীপ নামক ছেলেটির দিকে ফ্যালফ্যাল করে তাকালাম, এটাকে আর আমাকে চেনেনি বা কিভাবে? ওনার ছোট্ট ছোট্ট প্রশ্নগুলো এক একটা কনফিউশনের পাহাড় ক্রিয়েট করছে আমার মনে। আমার ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা চাহনি নীল ভাইয়ের চোখ এড়ায়নি, তাই আমার হয়ে জবাবটা উনি দিলেন। তারা গত মাসে হায়ার সেকেন্ডারি পাশ করেছে সাদীপ, আপাতত ভার্সিটির অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছে। ছেলেটি উৎফুল্লতার সহিত বলল, ওয়াও, দ্যাটস গ্রেট লিটল স্টার, তুমি তাহলে ভার্সিটিতে উঠতে চলেছ, কত বড় হয়ে গেছো। লোকটা যথারীতিতে জবাব দিল, লিটল স্টার ডাকতে পারবো না, তাহলে আজ থেকে কিউট স্টার ডাকতে হবে। অ্যান্ড আই অলসো কল্ড ইউ প্রিটি স্টার। তবে তুমি যত বড়ই হও না কেন, সারা জীবন তুমি আমার লিটল স্টারই হয়ে থাকবে তারামণি। এই ছেলের কথাবার্তা সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কি বলছে এসব? নন স্টপ প্রশংসা করেই যাচ্ছে, কী সব আজগুবি নিক নেমে ডেকে যাচ্ছে। আর নীল ভাইয়া কোনো প্রতিবাদ করছে না, দাঁড়িয়ে থেকে নাটক দেখছেন হুদাই। আমি চুপ করে বসে থাকলাম, কি বলবো মাথায় খেলছে না। ছেলেটি এবার চিন্তিত কণ্ঠে বলল, তুমি কথা বলছো না কেন স্টার? প্লিজ স্পিক আপ। নীল ভাইয়া আমার হয়ে আবারও উত্তর দিল, ও তোকে চিনতে পারেনি সাদীপ, তাই কথা বলতে চাইছে না। নীল ভাইয়ের কথা শুনে ছেলেটি অবিশ্বাস্য কণ্ঠে হেসে উঠে বলল, সিরিয়াসলি তুমি আমি চিনতে পারছো না? আরে আমি সাদীপ, নীলের বেস্ট ফ্রেন্ড। তোমার ছোটোবেলায় তোমাদের বাসায় নীলের সাথে করে কত গিয়েছি। আমার কাছে চুপি চুপি নীলের নামে কত নালিশ দিতে তুমি, বলতে সাদা বিলাইটা আমাকে মেরেছে সাদীপ ভাইয়া, তুমি ওকে মারো। তোমার মনে আছে আমায় তুমি কলা গাছ ভাইয়া বলে ডাকতে, আর নীলকে নারিকেল গাছ। ও নাকি নারিকেলের মতো শক্ত আর কঠোর ছিল, তাই হা হা হা। আমার এখন স্পষ্ট মনে আছে, তারা একবার তুমি আমার কোলে ওঠার জন্য কি তুমুল বায়না জুড়ে দিয়েছিলে। সবার সামনে আমাকে দেখে বলেছে, এই কলা গাছ ভাইয়াটাকে আমার অনেক ভালো লাগে, আমার ওকে খুব ভালো লেগেছে, আমি কলা গাছ ভাইয়ের কোলে উঠবো। এরপর আমার সামনে এসে আমার হাত টেনে ধরে বলছিলে, ও ভাইয়া আমি তোমার কোলে উঠবো, তুমি অনেক ভালো নীল ভাইয়া পচা, আমি তোমার কোলে উঠে বেড়াবো, আমাকে কোলে নাও। সেদিন কি যে বিপাকে পড়ে গেছিলাম আমি। তুমি সম্ভবত তখন ক্লাস 3 বা 4 পড়ো, আর আমি পড়তাম ক্লাস 9। আমার পক্ষে তোমাকে কোলে নেওয়া অসম্ভব ব্যাপার ছিল।
নীল তো সেদিন পুরোই এংরি বার্ডের রূপ নিয়েছিল, তোমায় ধরে ওখানেই যা মার মেরেছিল। উফ, আমাদের নীলটা যা রাগী ছিল। তারপর আস্তে আস্তে তুমি বড় হয়ে গেলে, যাতায়াত বন্ধ হয়ে গেল আমার, আর কলেজ লাইফ শেষ করে জার্মান চলে গেলাম। লাস্ট তোমায় 5.5 বছর আগে দেখেছি, তবে তুমি লাস্ট সেই ছোটোবেলাতেই দেখছো আমায়, তাই হয়তো মনে করতে পারছো না। সবটা শুনে আমি ড্যাব ড্যাব করে তাকালাম ছেলেটি, সাদীপ ভাইয়ের দিকে। সমাজচক্রে ভেসে যে অতীত ভুলে গেছি তা সত্যি বিশেষ হচ্ছে না আমার। দেখা সাক্ষাৎ মেলে না বলে মাত্র কয়েক বছরই ভুলে গিয়েছিলাম সাদীপ ভাইয়াকে। ছোটোবেলা যা জ্বালিয়েছে ওকে আমি, হয়তো এই কারণেই শত ব্যস্ততার মধ্যেও ভোলেনি আমায় ভাইয়া। মস্তিষ্কের চোরাবালিতে আজও আটকে আছে আমার স্মৃতিগুলো সুশৃঙ্খলভাবে। এই যে লিটল স্টার, আবার মিউট মুডে চলে গেলে নাকি তুড়ি বাজিয়ে? আমি ভাবনার জগৎ থেকে বেরিয়ে সাদীপ ভাইয়ের দিকে ভালো করে বেশ মনোযোগ দিয়ে তাকালাম। পরিচয় পাওয়ার পর এখন ভাইকে একটু একটু চিনতে পারছি। চেহারায় অনেকটা পরিবর্তন এসেছে। নীল ভাইয়ের মতো সাদীপ ভাইয়াও এখন প্রাপ্তবয়স্ক। বড়বেলায় এসে সবাই কেমন বদলে গেছে, সবার ভেতরে কেমন যেন একটা পরিবর্তন এসেছে। ঠোঁটে একটুখানি আন্তরিকতার হাসি টেনে আমি বললাম, সাদীপ ভাইয়া আপনি? আসলে অনেক দিন পর আপনাকে দেখিনি, তাই আমি চিনতে পারছিলাম না। আই এম রিয়েলি সরি ভাইয়া। শেষ বাক্যটা মাথা নিচু করে বললাম। আর সরি বলছো কেন স্টার? তুমি তখন খুব বেশি বড় ছিলে না, মনে না থাকাটাই ইউজুয়াল। সে যাই হোক, অ্যাডমিশনের প্রিপারেশন কেমন চলছে তোমার? এখানে আমার চেনা পরিচিত কিছু কোচিং সেন্টার আছে, আমার ফ্রেন্ডরা আছে সেখানে। তোমার যা যা হেল্প লাগবে আমায় বলবে লিটল স্টার। আগামী 2-3 দিনের মধ্যে আমি তোমার বাসায় সব নোটসগুলো এনে দেবো। এখন তো আমি চলে এসেছি, এখন থেকে তোমার যখন যা প্রয়োজন হবে সব নির্দ্বিধায় আমায় জানাবে, ওকে? আই উইল অলওয়েজ ফর ইউ। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে। না চাইতেও সাদীপ ভাইয়ার কথার ইফেক্টে একগাদা অস্বস্তি সপ্তপর্ণে আমার সারা শরীরে এসে ভর করলো। আমায় পুরোটা গ্রাস করলো বিদঘুটে অস্থিরতা। কথাটা যেমনই হোক না কেন সেটা ম্যাটার করে না, ম্যাটার করে সামনে থাকা ব্যক্তিটির চাহনি। আমার এই জীবনে মুগ্ধ চাহনি আমি শুধুমাত্র নীল ভাইয়ের চোখে দেখেছি, প্রতিদিন দেখেও চলেছি। উনি ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তির চোখে আমি এরূপ মুগ্ধতা দেখিনি। সাদীপ ভাইয়ার দৃষ্টিপট সম্পূর্ণ নীল ভাইয়ের মতো, হুবাহু মিলে গেছে সবটা। ঠিক একই রকম চাহনি ওনার, একদম নীল ভাইয়ের মতো। কিন্তু কেন? নীল ভাইয়া বলে উনি নাকি আমায় ভালোবাসেন, আর ভালোবাসার মানুষের প্রতি মুগ্ধতা প্রকাশ করা নিতান্তই স্বাভাবিক ব্যাপার, এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু এই মুগ্ধতা কেন সাদীপ ভাইয়ের চোখে ধরা দিচ্ছে? ওনার কথাবার্তা, সবিনয়া হাসি, নরম হয়ে কথা বলা, আর এখন আবার বিস্ফোরিত হওয়া মুগ্ধতা, সব কিছু যেন আমার কাছে জটিল এক ধাঁধা, যার সমাধান আমি ঠিক করে উঠতে পারছি না। অবচল হয়ে বসে রইলাম মাথায় 100 প্রশ্ন নিয়ে, হয়তো এর উত্তর আমি পাবো না। আমার নীরবতা নীল ভাইকে কতটা ভাবিয়েছে তা আমি ঠিক জানি না। উনি আমার পাশের চেয়ারে বেশ আয়েশ করে বসলেন, তারপর সাদীপ ভাইয়াকেও বসালেন। নীল ভাইয়ের মুখ দেখে বোঝা যাচ্ছে উনি দাঁতে দাঁত চেপে যথাসম্ভব রাগ কন্ট্রোল করার চেষ্টা করছেন। হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে রয়েছেন। নীল ভাইয়ের চেপে রাখা রাগী লুক দেখে বুক ধড়ফড় করতে লাগলো আমার। ওনার রাগ কী পরিমাণ সাংঘাতিক তা আমি অক্ষরে অক্ষরে জানি। নীল ভাইয়া যদি এখন রাগের বসে পাবলিক প্লেসে রিয়েক্ট করে বসে তাহলে তো সর্বনাশ। বেস্ট ফ্রেন্ডের সাথে শেষমেশ মারামারি হয়ে যাবে না তো? নীল ভাইয়া টেবিলে রাখা মিনারেল ওয়াটার বোতলটা হাতে নিয়ে অর্ধেক পানি ডক করে খেয়ে নিলেন। অতপর সেই বোতলটাই আমার দিকে এগিয়ে দিয়ে আদেশি বাক্যে বললেন, নাও এবং এই পানিটুকু শেষ করো। আমি বড় একটা ঢোক গিলে অবাক হয়ে নীল ভাইয়ের দিকে তাকালাম। হঠাৎ আমায় পানি কেন খেতে বলছে তার অর্থগত কারণ বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক, অত বুঝে সুঝে কাজ নেই আমার। পানিটা যদি এখন আমি না খাই তাহলে এক ধমকে, থাক বাপু, আমি না হয় খেয়ে ফেলি। আমি আস্তে আস্তে পানি খেতে থাকলাম। আর চোখে দেখলাম সাদীপ ভাইয়ের মুখটা বোকা বোকা দেখাচ্ছে। হয়তো নীল ভাইয়া আমাকে শাসন করছেন, এটা দেখে উনি অবাক হচ্ছেন। নীল ভাইয়া 4টা কাবাব আর একটা পিৎজা অর্ডার দিলেন। সারা ভাবিও চলে এসেছে। ভাবিকে দেখে সাদীপ ভাইয়া মুচকি হেসে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন আপনি? ভাবি অবাক কণ্ঠে বলল, কিরে সাদীপ তুই কবে আসলি রে? আমি ড্যাব ড্যাব করে দুজনের দিকে তাকালাম। তৎক্ষণিক নীল ভাইয়ের দিকেও তাকালাম। না, ওনার তো কোনো হেলদোল দেখতে পাচ্ছি না, উনি স্বাভাবিকভাবেই বসে আছেন। আমি আর কৌতূহল দমাতে পারলাম না, নিছক কৌশলে ভাবিকে প্রশ্ন করলাম, ভাবি, সাদীপ ভাইয়া কি তোমার ফ্রেন্ড হয়? সারা ভাবি ফিক করে হেসে দিয়ে বলল, ফ্রেন্ড না গো তারা, ও আমার বয়ফ্রেন্ড হয়। কিরে, আমি ঠিক বললাম না তো? সাদীপ ভাইয়াকে উদ্দেশ্য করে। ভাবির কথা শুনে অটোমেটিকলি তাজ্জব বনে গেলাম আমি। কি বলল ভাবি এটা? আমি হাঁ করে সাদীপ ভাইয়ের দিকে তাকালাম। সাদীপ ভাইয়া এক লাফে উঠে ধড়ফড় করে বলল,
আপু তুই কি বলছিস এসব? আমি তোর বয়ফ্রেন্ড? আস্তাগফিরুল্লাহ। বোন রে বোন, স্টারের সামনে আমার মান সম্মান খাস না প্লিজ। আমি কোনো জন্মেই তোর বিএফ ছিলাম না, আমি তোর পিয়ন ছিলাম রে বোন। মনে নেই কলেজ লাইফে দুলা ভাইয়ের সাথে কীভাবে চুটিয়ে প্রেম করে বেড়াতি? তোদের গিফট, লাভ লেটার, চকলেট, আইসক্রিম আরও কত কি আমি আর নীল তোদের কাছে ডেলিভারি করেছি। এখন বিয়ে হয়ে গেছে বলে সব ভুলে গেছিস? অকৃতজ্ঞ একটা। ইউ আর দ্য সেলফিশ ওম্যান। সারা ভাবি চোখ রেঙে বলল, খবরদার আমায় তুই সেলফিশ বলবি না। তুই ফিরে এসেছিস অথচ আমায় একবারও জানালি না পর্যন্ত। কেমন ভাই তুই? এতক্ষণে আমার মাথা খুলল, বুঝলাম ওরা ভাই বোন। কিন্তু আমি যতটা জানি সারা ভাবির কোনো ভাই বোন নেই। তাহলে সাদীপ ভাইয়া কেমন ভাই? সারা ভাবির দিকে কৌতূহলী বাক্যে প্রশ্ন ছুড়লাম আমি। আচ্ছা ভাবি, সাদীপ ভাইয়া তোমার কেমন ভাই? ভাবি একগাল হেসে জবাব দিল, ও আমার কাকাতো ভাই, তারা আমার ছোট কাকার বড় ছেলে। সাদীপ আমার 9 মাসের ছোট, অথচ দেখ আমাকে তুই করে ডাকে। আসলে ওর কমন সেন্স শূন্যের কোঠায়, মিনিমাম সম্মানবোধ নেই বললেই চলে। সাদীপ ভাই উত্তপ্ত কণ্ঠে বলল, কি বললি? আমার কমন সেন্স জিরো লেভেলে? দেখ সারাপু, আমার নামে মিথ্যে এলিগেশন লাগাবি না। ছোট থেকে তুই আমার বান্ধবী, তাই তোকে আমি তুই বলে ডাকি, এটা ভালো করেই জানিস। অযথাই লিটল স্টারের সামনে আমার প্রেস্টিজ খাচ্ছিস। বড় বোন নামে শত্রু তুই। সায়রা ভাবি মুখ খুলে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই আমি অধৈর্য ভঙ্গিমায় বললাম, আচ্ছা তোমরা এখন একটু থামো প্লিজ। কতদিন পর তোমাদের দুজনের দেখা হয়েছে, ঝগড়া করছো কেন? সাদীপ ভাইয়া মাথা দুলিয়ে বললেন, কারেক্ট কথা। দেখেছিস সায়রা, পিসিটার কত বুদ্ধি, ওর থেকে শিখে নে কিছু। ও লিটল স্টার, তোমার ফোন নাম্বারটা দাও তো। ভাবছি কালকেই তোমাকে এখানকার বেস্ট কোচিং সেন্টারে ভর্তি করে দিয়ে আসবো, যত তাড়াতাড়ি পসিবল। তোমায় পড়াশোনার পুরো দমে শুরু করতে হবে। এসব ব্যাপারে শিশির ভাইয়ের কষ্ট করতে হবে না। তোমার যা প্রয়োজন সব আমি করব। সাদীপ ভাইয়ের কথা শুনে আমার আর সায়রা ভাবির ঠোঁটের হাসি তৎক্ষণাৎ গায়েব হয়ে গেল। নীল ভাইয়া আগে থেকেই গোমরামুখ হয়েছিলেন, এবার যেন বিষধর সাপের মতো ফনামুখী হয়ে গেলেন। রাগে ওনার ফর্সা মুখ লালচে বর্ণ ধারণ করলো, চোখ জোড়াও দগদগে হয়ে উঠেছে রাগে। নীল ভাইয়া দাঁতে দাঁত চেপে সাদীপ ভাইয়াকে উদ্দেশ্য করে বললেন,